আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের সুপারিশকে প্রতারণা বলছে বিএনপি। নভেম্বরে গণভোট চাই জামায়াত, আর আদেশ প্রকাশের আগে সই করবে না এনসিপি। সিরাজগঞ্জে এইচআইভি পজিটিভ রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগের উদ্বেগ, ৫ বছরে ২৫৫ জন রোগী শনাক্ত। হাইব্রিড মডেলে শুধু ঐতিহ্য স্বাতন্ত্র্য নয়, অস্তিত্বই হারানোর মুখে ঢাকার শীর্ষ ৭ কলেজ। পড়ার সুযোগ হারাবেন লাখেরও বেশি শিক্ষার্থী। মেট্রো রেলের নিরাপত্তা ও দুর্ঘটনা অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ। নিহতের পরিবারকে কেন ২ কোটি টাকা ক্ষতিপূরণ নয় রুল। এবং যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই গাজায় হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশ। একদিনে ২৪ শিশুসহ ৯০ ফিলিস্তিনি নিহত। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। মানুষের জীবন রক্ষায় মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিকে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন আদালত। একই সাথে নিহতের পরিবারকে কেন ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। দুটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদির ও বিচারপতি আসিফ হাসানের বেঞ্চ ওই আদেশ দেন। তবে শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ আদালতকে বলেন, ইতোমধ্যেই সরকার একটি কমিটি করেছে, সেফটি অডিটও চলমান আছে বলে জানান তিনি। এর আগে জনস্বার্থে ঢাকার মেট্রো রেল ও সব ফ্লাইওভার নির্মাণে ব্যবহৃত সামগ্রীর মান যাচাই ও নিশ্চিত করতে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। রিটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর নির্বাহী পরিচালক এবং ইতালীয় থাই ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে রিটে বিবাদী করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে নির্বাচন করলেও নিজেদের দলীয় প্রতীকে অংশ নিতে হবে নিবন্ধিত দলগুলোকে। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর এই সংশোধনী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো। সংশোধনী নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তাদের দাবি, এমন সিদ্ধান্তে ভোটের রাজনীতিতে দলগুলোর স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা। আক্তার হোসেন জানাচ্ছেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। অংশীজনদের মতামত ছাড়া কমিশনের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। আলোচনা ছাড়া হঠাৎ এমন সংশোধনী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান কঠিন হতে পারে বলেও মনে করেন নেতারা। কিন্তু কোনো ধরনের আলোচনা না করে তারা হঠাৎ করে আরপিওতে এই সংশোধনী এনেছেন। এটা কার জন্য এনেছেন? তারা যদি এমনও দেখাতে পারতেন যে পরিষ্কার গণতন্ত্র রক্ষার্থে এটা প্রয়োজন কোনো কারণে, তাইলেও একটা আলোচনার বাইরে যেতে পারতাম আমরা, যাচ্ছে ঠিক আছে গণতন্ত্র রক্ষার্থে দেখিয়েছে, কোনো কারণ নাই। কারণ নির্বাচন একটা স্ট্র্যাটেজিক জিনিস, রাজনৈতিক দলরা একটা কম্পিটিশনে যাবে, সো তাদের কাছে যত স্ট্র্যাটেজিক টুলস থাকে তত তারা আরও ভালো কম্পিট করতে পারে, কম্পিটিশনটা আরও তত জোরদার হয়, যেটা জনগণের জন্য প্রয়োজন। ভোটের রাজনীতিতে ভিন্নতা আছে। হ্যাঁ, ভোটের অনেকগুলো কেমিস্ট্রি আছে যেগুলো সাধারণ রাজনীতির সাথে মেলানো যায় না। সেই ক্ষেত্রে যে পরিচিত প্রতীকগুলো আছে সেগুলোর একটু প্রভাব তো আছেই, যে পূর্ব অবস্থাটাই রাখা উচিত, যার যার দল স্বাধীনভাবে যেন সেই সিদ্ধান্তটা গ্রহণ করতে পারে। এমন সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা খর্ব হবে বলে মনে করে বিএনপি। সুষ্ঠু রাজনীতি ও নির্বাচনের স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন বিএনপির এই নীতি নির্ধারক। আগামী নির্বাচনে আরও জোট হইতে পারে যদি তারা কমফোর্টেবল ফিল করে, নিজেরা স্বাচ্ছন্দ্য অনুভব করে। তারা যাদের সাথী এতদিন একসাথে কাজ করেছে তাদের মার্কা নিয়ে কাজ করবে বা নির্বাচন করবে, সেখানে তারা যদি চায় তাহলে সেটা যাতে করে নির্বাচন কমিশন অনুমতি দেয়, যাতে করে একজন মানুষ স্বাধীনভাবে তার ভোটটা দিতে পারে।
তবে সংশোধনীতে আপত্তি নেই জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। সিরাজগঞ্জে বাড়ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা। 2020 সাল থেকে এই পর্যন্ত জেলায় 255 জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত করা হয়েছে। এই সময় মৃত্যু হয়েছে 26 জনের, যার মধ্যে অধিকাংশই ইনজেকশনের মাধ্যমে মাদক ব্যবহারকারী। এইডস রোগীর সংখ্যা বাড়ায় শঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। সিরাজগঞ্জে 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে সরকারিভাবে শুরু করা হয় এইচআইভি পরীক্ষা। গত বছরের তুলনায় চলতি বছর হঠাৎ করেই পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগের মধ্যে পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের পরিসংখ্যানে দেখা যায়, আক্রান্ত 255 জনের মধ্যে ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী 187 জন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 29 জন, সাধারণ 35 জন ও যৌনকর্মী 4 জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 26 জন। একটু ওষুধ 4 জন নিতাম, নিয়ে উনি দিল দাগ আছে, দাগ দিয়া দিলাম। এই সদর হাসপাতালে যখন শুনতে পারলাম যে এটার ওষুধ আসছে, আমরা এখানে এসে সরপূর্ণ হলাম আর কি। আল্লাহর রহমতে আমি এখন খুব সুস্থ, আমার আর কোনো টেনশন নাই, আমি কোনো নেশার করি না। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বিনামূল্যে পরীক্ষা, কাউন্সিলিং ও চিকিৎসা সুবিধা চালু করা হয়েছে। এখানে আমাদের সব পরীক্ষা বিনামূল্যে করা হয়, ভাইরাল লোড দেখা হয় এবং ট্রিটমেন্টও বিনামূল্যে দেওয়া হয়। এখানে আমাদের একজন কাউন্সিলর আছে, সে মানসিক এবং সব ধরনের কাউন্সিলিং করে থাকে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, গত 2 বছরে প্রায় 1900 অ্যাম্পল ইনজেকটিভ ড্রাগ জব্দ করা হয়েছে। যে জিনিসগুলো নিয়ে ওরা নেশা করে থাকে মাদক সেবীরা, সেটা আমরা স্ট্রিক্টলি একদম রেস্ট্রিক্টেড প্রোডাক্ট হিসেবেই রেখেছি। এগুলোর জন্য আমরা নিয়মিত যে লাইসেন্সের ছাড়া, লাইসেন্স ব্যতীত কোনো প্রতিষ্ঠানে আমাদের যে এই পেথিডিনটা সরবরাহ করতে পারবে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু চিকিৎসা নয়, সামাজিক সচেতনতা ও পুনর্বাসন কার্যক্রম বাড়ানোই এই সংকট মোকাবেলার সবচেয়ে কার্যকর পদক্ষেপ হতে পারে। রাজীব আহমেদ, চ্যানেল আই। শুধু ঐতিহ্য স্বাতন্ত্র্য নয়, অস্তিত্বই হারানোর মুখে ঢাকার আলোচিত শীর্ষ 7 কলেজ। এর কারণ হাইব্রিড মডেল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্তি বাতিলের পর কলেজগুলোকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্থাপনের যে পরিকল্পনা, তাতে স্কুলিং পদ্ধতির হাইব্রিড মডেল চালু করা হবে। এতে 1 লাখের বেশি শিক্ষার্থী কলেজগুলোতে পড়ার সুযোগ হারাবে। বিস্তারিত মিথিলা নাজনীনের রিপোর্টে। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর তার অধীনে এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পাঠদান করে আসছিল 100 বছরের ঐতিহ্যকে ধারণ করা ঢাকা কলেজ ও ইডেন কলেজ সহ রাজধানীর 7 কলেজ। অধিভুক্তি বাতিলের পর প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এতে থাকছে সীমিত সংখ্যক বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ, ফলে বঞ্চিত হবে হাজারো শিক্ষার্থী। আমরা এটা কোনোভাবেই মেনে নিব না যে আমাদের কলেজ ক্যাম্পাসে ছেলে শিক্ষার্থী প্রবেশ করুক। 7 কলেজের সব স্টুডেন্টের একটাই দাবি, আমরা কেন্দ্রীয় ইউনিভার্সিটি চাই, কিন্তু আমরা এই হাইব্রিড মডেলটা চাচ্ছি না। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আমাদের বাবারা প্রবেশ করতে পারে না, সেখানে এসব আউট যারা আছে তাদের প্রবেশের কথা প্রশ্নই আসছে না কোনো। কলেজগুলোতে বর্তমান আসন সংখ্যা প্রায় 1,10,000। হাইব্রিড মডেলে ভর্তি হতে পারবে মাত্র 1,600 জন। ঢাকা কলেজে বর্তমানে বিভাগ 20টি। প্রস্তাবিত মডেলে 5টি ডিসিপ্লিনে ভর্তি হতে পারবে 350 জন। কম খরচে শিক্ষার সুযোগ হারাবে 14,000-এর বেশি শিক্ষার্থী। ইডেন মহিলা কলেজে 23 বিভাগের পরিবর্তে 4টি ডিসিপ্লিনে 280 জন ভর্তি হতে পারবে। এতে শিক্ষার সুযোগ হারাবে প্রায় 24,000। বেগম বদরুন্নেসা মহিলা কলেজে এখন বিভাগ 20টি। প্রস্তাবিত মডেলে 2টি ডিসিপ্লিনে 140 জন শিক্ষার্থী ভর্তি হবে। এখানে উচ্চশিক্ষার সুযোগ হারাবে 5,000-এর মতো শিক্ষার্থী। সরকারি বাংলা কলেজে 21টি বিভাগের পরিবর্তে 5টিতে 350 জন ভর্তি হতে পারবে। সুযোগ হারাবে 10,668 জন। একইভাবে তিতুমির কলেজে 22টি বিভাগকে বিলুপ্ত করে 5টিতে ভর্তি হবে 350 জন। বঞ্চিত হবে 27,000-এর বেশি শিক্ষার্থী। কবি নজরুল কলেজে 19টি বিভাগের পরিবর্তে 1টি ডিসিপ্লিনে মাত্র 70 জন ভর্তির সুযোগ পাবে। বঞ্চিতের সংখ্যা প্রায় 15,000। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে 17টির বদলে 1টি ডিসিপ্লিনে ভর্তি হবে 70 জন। উচ্চশিক্ষার আসন সংখ্যা বাদ পড়বে 9,000।
শিক্ষাবিদরা মনে করছেন সমীক্ষা ছাড়া এ ধরনের সিদ্ধান্ত হাজারো শিক্ষার্থীকে সংকটে ফেলছে এবং ভবিষ্যতে সংকট আরও বাড়বে। মূল চাওয়ার জায়গাটাই তো হচ্ছে আমরা কোয়ালিটি এডুকেশন এনশিওর করতে চাই। এক্সিস্টিং কাঠামো বা আমার যেরকম ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থাটাকে আমার রিশাফল করা দরকার, উন্নত করা দরকার এবং আমার এমফাসিস দেওয়া দরকার ওই শিক্ষার গুণগত মানের উপরে। একেবারে নতুন একটা ইউনিভার্সিটি করবেন 7টা প্রতিষ্ঠিত এস্টাবলিশড প্রতিষ্ঠানকে অবলুপ্ত করে, এটা তো কোনো মানে হয় না। ঢাকা কলেজ ঢাকা ইউনিভার্সিটির 80 বছর আগে এস্টাবলিশড, এই উপমহাদেশের 10th ওল্ডেস্ট কলেজ, তো সে প্রতিষ্ঠান আপনি বিলুপ্ত করে দিবেন, এটা কিভাবে সম্ভব? ক্ষতিগ্রস্ত হবে সাধারণ পরিবারের ছেলেমেয়েরা, এটা তো ধরেন শিক্ষা সংকোচন। ঐতিহ্যবাহী এই কলেজগুলোর পরিবর্তে তুলনামূলক পিছিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে মডেলটি চালু করা যেতে পারে বলে মত দিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা। মিথিলা নাসনীন, চ্যানেল আই, ঢাকা। যুদ্ধবিরতি চুক্তির মধ্যে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী কমপক্ষে 90 জনকে হত্যা করেছে, যার মধ্যে 24 জন শিশু। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ রাফা এলাকায় গোলাগুলির ঘটনায় এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার অভিযোগ এনে শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের একজন সৈন্য নিহত হওয়ার পর ইসরায়েল আক্রমণ চালিয়েছে। তিনি বলেন, কোনো কিছুই যুদ্ধবিরতিকে বিঘ্নিত করবে না। ইসরায়েলের অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী মঙ্গলবার ফিলিস্তিনের ফেরত দেওয়া মরদেহটি 2 বছর আগে উদ্ধার করা অপহৃত এক ব্যক্তির। তার মরদেহের অংশবিশেষ ইসরায়েলি বাহিনী 2023 সালের শেষ দিকে উদ্ধার করেছিল। ওই মরদেহ হামাসের হাতে থাকা 13 জন নিখোঁজ জিম্মির কেউ নন। হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড জানিয়েছে, ইসরায়েল চুক্তি লঙ্ঘন করায় স্থানীয় সময় মঙ্গলবার সকালে পাওয়া এক ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়া স্থগিত করা হয়েছে। হারিকেন মেলিসার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে জামাইকার দক্ষিণ পশ্চিম উপকূল। দ্বীপ দেশটিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল সহ বহু স্থাপনা। হারিকেন মেলিসা আঘাত হানার পর জামাইকার বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ওদিকে ঘূর্ণিঝড় মন্থার তাণ্ডবে অন্ধ্রপ্রদেশে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ক্যারিবীয় দ্বীপ দেশ জ্যামাইকার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসা স্থানীয় সময় মঙ্গলবার ভোরে আঘাত হানে। ক্যাটাগরি 5 মাত্রার এ সামুদ্রিক ঝড়টি 185 মাইল বেগে জ্যামাইকার দক্ষিণ উপকূলে তাণ্ডব চালায়। হারিকেনের প্রভাবে দেশটির বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বিধ্বস্ত হয়েছে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল। বিদ্যুৎ ও টেলিকম যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ। হারিকেনটি আঘাত হানার আগেই জ্যামাইকা, হাইতি ও ডোমিনিকান রিপাবলিকে 7 জনের মৃত্যু হয়েছে। জামাইকার একজন মন্ত্রী জানিয়েছেন, তারা সর্বোচ্চ সতর্কতা নিয়েছিলেন, তবে ক্যাটাগরি 5 মাত্রার ঝড় মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত থাকা প্রায় অসম্ভব। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO ঘূর্ণিঝড় মেলিসাকে ক্যারিবীয় অঞ্চলে শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড় বলে উল্লেখ করেছে। হারিকেনটির শক্তি কিছুটা কমে ক্যাটাগরি 3 মাত্রায় জামাইকার উত্তর উপকূল অতিক্রম করছে, ধেয়ে যাচ্ছে কিউবা উপকূলের দিকে। স্থানীয় সময় মধ্যরাতে কিউবায় আঘাত করার সময় আবারও শক্তি বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। কিউবার উপকূলীয় অঞ্চল থেকে অন্তত 6 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সান্তিয়াগো ও পূর্বাঞ্চলীয় হোলগুইন প্রদেশও ঝুঁকির মধ্যে রয়েছে। এদিকে ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে আঘাত এনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মন্থা। ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে বহু স্থাপনা, উপড়ে গেছে গাছপালা। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তেলেঙ্গানা ও তামিলনাড়ুতে কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্রধান উপদেষ্টার কাছে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট এড়িয়ে গিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। জামায়াতে ইসলামী বলছে, নভেম্বরের মধ্যে গণভোটের তারিখ ঘোষণা না হলে জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে সংকট সৃষ্টি হবে। আর এনসিপি বলছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বিল প্রকাশ না করার আগে সই করবে না তারা। রাহুল রায় জানাচ্ছেন, জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে ঐক্যমত্য কমিশন মঙ্গলবার তাদের প্রস্তাব জমা দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। সেই প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। জাতীয় প্রেস ক্লাবে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ওই প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব। যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না,
আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যবদ্ধ কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব, আমি বলি যে এগুলো আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। রাজধানীতে ৮ দলের সংবাদ সম্মেলনে আবারও নভেম্বরেই গণভোটের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আমরা আজকে এই ৮টি দল পরিষ্কার করে বলতে চাই, সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা, এবং গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয়, আগে বলতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। এনসিপিও সংবাদ সম্মেলনে জুলাই সনদে সই করা নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। ঐক্যমত কমিশন কর্তৃক সুপারিশকৃত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়াটি অর্থাৎ প্রস্তাব ১ গ্রহণ করার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। ২. সংবিধান সংস্কার বিল খসড়া প্রণয়ন ও উন্মুক্তকরণের উদ্যোগ নিতে হবে। ৩. জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি সম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষর ব্যাপারে অগ্রগতি তৈরি হবে বলে এনসিপি মনে করে। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবি করছে সব দলই। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাউথ কোরিয়ায় অ্যাপেক সম্মেলনে যোগ দেওয়ার পর দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ট্রাম্পের সফর ঘিরে সাউথ কোরিয়ায় বিক্ষোভ হয়েছে, আর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে প্রতিবেশী দেশ নর্থ কোরিয়া। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। চলতি এশিয়া সফরের তৃতীয় ধাপে সাউথ কোরিয়ায় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেকের প্রধান নির্বাহীদের সম্মেলনে যোগ দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, যুক্তরাষ্ট্র চীন চুক্তি হচ্ছে শিগগিরই, যা দুদেশের জন্যই ভালো হবে। বৃহস্পতিবার সাউথ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কর্মসূচি রয়েছে। On this trip alone, I've signed groundbreaking agreements with Malaysia, Cambodia, Japan. Our deal with the Republic of Korea will be finalized very soon, like moments or very shortly thereafter. These agreements will be incredible victories for all of us, because everyone is better off when we have stable partnerships, not plagued by chronic problems and imbalances. Probably you know that President Xi of China is coming tomorrow here. সম্মেলনের পর গ্যাংজু ন্যাশনাল মিউজিয়ামে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জাই মিউয়ের সঙ্গে বৈঠকে দুদেশের বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ট্রাম্প। সে সময় ট্রাম্পকে সোনার মুকুট সহ বিভিন্ন উপহার দেন লি। বৈঠকের সময় মিউজিয়ামের বাইরে বিক্ষোভ করেন ট্রাম্প বিদ্রোহীরা। সে সময় বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। ট্রাম্পের সাউথ কোরিয়া সফরের আগে পশ্চিম উপকূলে নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে প্রতিবেশী দেশ নর্থ কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়, এটি শত্রুদের নর্থ কোরিয়ার পারমাণবিক শক্তির কথা মনে করিয়ে দেবে। তবে নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। এবারে ভোটের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানে চলছে আলোচনা। দেশের নানা বয়সী ও শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে, আজ জানবো কি চাইছেন খুলনার ভোটাররা। কে ভালো, কে কাজ করবেন, কে সৎ, কে জনগণের প্রতি প্রতিশ্রুতিশীল, এটা তো বোঝা কঠিন। তবে যেটা আমরা প্রত্যাশা করি, যিনি হচ্ছে পার্লামেন্ট মেম্বার হিসেবে শিক্ষাগত জায়গাটা, দক্ষতার জায়গা, যার হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ততা আছে, তৃণমূলের সাথে সম্পৃক্ততা আছে, জনগণের কষ্টটা বোঝেন,
এবং সময়োপযোগী আইন প্রণয়নে যারা ভূমিকা রাখতে পারবেন, মানুষের কষ্টে এলাকার মানুষের সুবিধা অসুবিধার মধ্যে যারা পাশে থাকবেন, সেরকম মানুষই পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবেন, এটা আমরা প্রত্যাশা করি। নারী হিসেবে চাই নারী নিরাপত্তা একটা রাষ্ট্র হোক, নারী হিসেবে আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারি এমন একটা রাষ্ট্র হোক, আর শিক্ষার্থী হিসেবে চাই শিক্ষা ব্যবস্থা উন্নতি হোক, আর হচ্ছে রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস হোক। যদি যোগ্য প্রার্থী থাকে যারা নির্বাচিত হলে ভবিষ্যতে জনগণের জন্য সুফল বয়ে আসবে, এরকম কোন প্রার্থীকেই আমরা ভোট আমাদের যারা সুবিধা হবে আমরা সেরকম নেতৃত্ব চাই। যারা শান্তি শৃঙ্খলা যারা রাখতে চায় তাদেরকে আমরা ভোট দেবো। দেশটা তো ধ্বংসের পথে চলে গেছে, এদেশের সাধারণ মানুষের আয় ইনকাম কাজ কর্ম সব এদেশে বন্ধ, ব্যবসা বাণিজ্য সব দল অংশগ্রহণ করুক, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, সব দল মিলে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠু নির্বাচন হলে আমরা নির্বাচন। আমি সৎযোগ্য প্রার্থীকে আমার জীবনের প্রথম ভোটটা দিতে চাই, যার সাথে আমি সরাসরি দেখা করতে পারবো এবং যার সাথে আমি ফ্রি মাইন্ডে সবকিছু শেয়ার করতে পারবো এবং দেশের উন্নতি হয় যেন আমাদের উন্নতি হয়। উন্নয়ন করতে গেলে যোগ্য ব্যক্তি লাগে, সৎ লোক লাগে। এখন রাজনীতিবিদরা এমন পজিশনে গেছে, এখন বলবে করতে গেলে তো তথাকথিত বাংলাদেশের এই দলগুলো বাদে বিকল্প কোনো শক্তি আসে। আমরা চাই সামনে যে নির্বাচন আসতেছে এটা সঠিকভাবে দলমত নির্বিশেষে অংশগ্রহণমূলক নির্বাচন হোক। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, আবারও আমন্ত্রণ জানাই চ্যানেল আই সংবাদে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, কোনো কারণে যদি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নাও হয় তবুও জুলাই সনদ বাস্তবায়ন থেমে থাকবে না। সকালে জামায়াতের কার্যালয়ে কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখা ও সংস্থাটির প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট শাখার প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি বলেন, জাতীয় নির্বাচনের পরিবেশ নিয়ে জামায়াতের প্রত্যাশা কমনওয়েলথকে জানিয়েছেন তারা। নির্বাচনে বিদেশি প্রতিনিধি আসলে স্বাগত জানাবে জামায়াত। বাংলাদেশ সেনাবাহিনীর নবগঠিত এয়ার ডিফেন্স কোরে প্রথমবারের মতো কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান হয়েছে। হালিশহর সেনানিবাসের শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে এয়ার ডিফেন্স কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আবু বকর সিদ্দিক খান। এর আগে একই স্থানে আর্টিলারি রেজিমেন্টের 10ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার। সে সময় তাদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয়। পরে দুটি কুচকাওয়াজের মাধ্যমে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে অভিবাদন জানান আর্টিলারি কোর ও এয়ার ডিফেন্স কোরের সদস্যরা। স্বাগত বক্তব্যে দুই মেজর জেনারেল দুটি কোরকে আধুনিকায়ন ও যুগোপযোগী করতে অস্ত্রে সজ্জিত করার উপর গুরুত্বারোপ করেন। বাহিনীর সক্ষমতা বাড়াতে আধুনিক সমরাস্ত্র সংযোজন ও উন্নত প্রশিক্ষণ অব্যাহত থাকবে বলেও জানান তারা। বিগত কয়েক বছরে বাংলাদেশ সেনাবাহিনীর অভূতপূর্ব উন্নয়ন ও আধুনিকায়ন সাধিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আর্মি এয়ার ডিফেন্স কোর প্রতিষ্ঠা লাভ করে। আমি কথা দিচ্ছি, আপনাদের কর্নেল কমান্ডার হিসেবে দায়িত্ব পালনে আমি সর্বদা সচেষ্ট থাকব। আপনারা আমার প্রতি যে আস্থা স্থাপন করেছেন আমি সর্বাবস্থায় তার সমুন্নত রাখবো ইনশাআল্লাহ। আন্তর্জাতিক সীসা দূষণ প্রতিরোধ দিবস পালনে বরিশালে মানববন্ধন ও র্যালি হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচির আয়োজন করে ইউথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ। মানববন্ধনে বক্তারা বলেন, সীসা দূষণ বর্তমানে একটি বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি, যার মারাত্মক প্রভাব পড়ছে শিশু ও গর্ভবতী নারীদের ওপর। আয়োজনে পরিবেশ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন এবং শিক্ষার্থীরা ছিলেন। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর সদর রোড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এবারে নিটুল টাটার কৃষি সংবাদ। গাইবান্ধায় আমন ধানে মাজরা পোকার সাথে গোড়া পচা রোগের আক্রমণ দেখা দিয়েছে। ওষুধ ছিটিয়েও পোকা দমন হচ্ছে না। চলতি এমন মৌসুমে চাষিরা ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
পরিচ্ছন্ন শহর করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শরীয়তপুর পৌরবাসী। যুব সমাজ সহ স্থানীয়দের অংশগ্রহণে ময়লা আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে শুরু হয়েছে সমন্বিত কার্যক্রম। পরিবেশ বান্ধব নগরী করতে সবার সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতার বিকল্প নেই বলছেন পৌর কর্তৃপক্ষ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের সুপারিশকে প্রতারণা বলছে বিএনপি। নভেম্বরে গণভোট চায় জামায়াত, তার আদেশ প্রকাশের আগে সই করবে না এনসিপি। সিরাজগঞ্জে এইচআইভি পজিটিভ রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগের উদ্বেগ। 5 বছরে 255 জন রোগী শনাক্ত। হাইব্রিড মডেলে শুধু ঐতিহ্য স্বাতন্ত্র্য নয়, অস্তিত্বই হারানোর মুখে ঢাকার শীর্ষ 7 কলেজ। পড়ার সুযোগ হারাবেন লাখেরও বেশি শিক্ষার্থী। মেট্রো রেলের নিরাপত্তা ও দুর্ঘটনা অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ। নিহতের পরিবারকে কেন 2 কোটি টাকা ক্ষতিপূরণ নয় রুল। এবং যুদ্ধবিরতি চুক্তির মধ্যে গাজায় হামলা, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশ। একদিনে 24 শিশুসহ 90 ফিলিস্তিনি নিহত। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।